আওয়ামী লীগ পড়তে গিয়ে আমি মারাত্মক রকমের হতাশ হলাম ভাই। বড় রাজনীতিবিদের একটা দল, তাদের পররাষ্ট্রনীতিগুলো যখন চিন্তা করলাম, দেখলাম এত নতজানু পররাষ্ট্রনীতি। সদ্য স্বাধীন হয় একটা দেশে যেই মানে যেভাবে পপুলার একটা গভর্নমেন্ট থাকার কথা, যেরকম পররাষ্ট্রনীতিতে মারাত্মক একটা কিছু থাকার কথা, সেটা না হয়ে পুরোপুরি ভারত ছাড়া আর কেউকে তাকে ওই রকমের গ্রহণযোগ্য বন্ধু বলে দেখলাম না। কৃতজ্ঞতার শেষ নেই। মাত্র দুটো আলোচনা আমরা করেছি, আমি ভাবতেই পারিনি এটা হাজারের কোঠা ছাড়াবে। আপনাদের সবার শেয়ার, ভালোবাসায় এই সংখ্যা 8.5 লাখের বেশি। আমি অভিভূত, আপনাদের প্রতি কৃতজ্ঞ। অনেকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন আমার আলোচনাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেকে সমালোচনা করেছেন, এই সমালোচনাগুলোকেও আমি সাদরে গ্রহণ করলাম। সময় যখন আসবে তখন অবশ্যই এই সমালোচনার উত্তর আমি দিব ইনশাল্লাহ। অনেকে গালাগালি করেছেন, জীবনে গালাগালি খাওয়া এই প্রথম আমার জীবনে। এর আগে আমাকে কখনোই গালাগালি করেনি। তো যে কারণে আমি একটুখানি পড়াশোনা করলাম যে গালাগালিকে নিয়ে। সেখানে দেখলাম ফ্রাস্ট্রেটেড মানুষরা তাদের নিজের কষ্ট দূর করার জন্য অনেক সময় গালাগালি দিয়ে মনটাকে হালকা করেন। তো যারা যারা গালাগালি করেছেন তাদের ফ্রাস্ট্রেশন মন যদি 1 সেকেন্ডের জন্য ভালো থাকে ফর মি, তাহলেও আমি সার্থক। কারণ আপনার জীবনের 1 সেকেন্ড সময় আমার জন্য ভালো গিয়েছে। ধন্যবাদ আপনাদের। আল্লাহ আপনাদের ভালো করুন। একটি ভুল ধারণা বোধহয় তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে অনেকে হয়তো ভেবেছেন আমি রাজনৈতিক বিশ্লেষক। একদম না, আমি রাজনৈতিক বিশ্লেষক নই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গর্বিত সমর্থক। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গর্বিত সমর্থক। এর প্রেক্ষাপট আছে। একদম ছোটবেলার একটা ঘটনা বলি আপনাদের। আমার বয়স তখন মাত্র 6। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন। টেলিভিশনে ওনার জানাজা দেখলাম, লক্ষ মানুষের আহাজারি দেখলাম। বিশেষ করে যখন বেগম খালেদা জিয়া তার 2 কিশোর বাচ্চা ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানকে 2 পাশে নিয়ে বের হয়ে আসলেন, ক্যামেরায় ওই জিনিসটা দেখে এই 2 জন মানুষের পিতৃহারার কষ্টটা কেন যেন আমার মনেও লাগে। আমি এই পরিবারটার প্রতি বেশ খানিকটা দুর্বল হয়ে পড়ি, হয়তো মনের অজান্তে ভালোবেসে ফেলি। কিন্তু কেউ যদি ভাবেন যে আমি এই আবেগের বশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করি, তাহলে সেটা ভুল, মহা ভুল। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক হওয়ার জন্য আমাকে বেশ খানিকটা পথ পার দিতে হয়েছে। একদম শুরু থেকে শুরু করি। 8ম শ্রেণীতে যখন আমি পড়ি, তখন বেশ ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলাম। বক্তৃতা বিতর্ক করতাম, জাতীয় পর্যায়ে অংশ নিয়েছি। জাতীয় পর্যায়েও আমি বেশ কিছু পুরস্কার পেতাম সেই বয়সে আমি মাত্র 2টো ছাত্র সংগঠনকে সাথে আমার পরিচয় হয়েছিল। একটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আর একটা হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই 2টো সংগঠনের সাথে আমার পরিচয় হয়েছিল। কিন্তু ওনাদের সাথে আসলে সম্পর্কটা বেশ লম্বা হয়নি। ওনারা বড় ভাই ছিলেন, ওনারা আমাকে একটু খাওয়ানোর মাঝে মাঝে চেষ্টা করতেন, একটু গল্প করার জন্য চেষ্টা করতেন। কিন্তু যেহেতু আমি খুবই একটু রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে ছিলাম, 8ম শ্রেণীতে এই বয়সে আমার ফ্যামিলি অ্যালাউ করতো না যে আমি কারো সাথে বাইরে বসে আড্ডা মারি, কোথাও কোনো দোকানে বসে খাই। সুতরাং ওনাদের সাথে আর বন্ধুত্ব হয়নি। বিশ্বাস করুন, আমি ক্লাস 8-এ পড়া অবস্থায় বাংলাদেশে যে ছাত্রদল এবং ছাত্রলীগ, এই 2টো সংগঠন আছে, আমি এটা জানতামই না। আমি ভাবতাম ওনারা বোধহয় আমার সাথে খাতির করতেছে বিকজ অফ, যেটা সবসময় হয়, ভালো ছাত্র একটু বক্তৃতা বিতর্ক করে একটু ন্যাশনাল পর্যায়ে চলে যাওয়া একটা ছেলেকে একটু সবাই খাতির যত্ন করে। আমি ওটাই ভেবেছিলাম, এর বাইরে আসলে আমি কিছু ভাবিনি, সিরিয়াসলি আমি কিছু ভাবিনি। তো এসএসসি পরীক্ষার পরে আমি যখন বেশ একটা লম্বা সময় ছুটি পেলাম, তখন হঠাৎ করে আমি বই পড়ার নেশায় মগ্ন হয়ে গেলাম। তো আমাদের ওই সময়ে ছেলেপুলে মাসুদ রানা পড়তো, ওয়েস্টার্ন কিছু বই পড়তো, কিছু গোয়েন্দাদের বই পড়তো, উপন্যাস, গল্প, এগুলো পড়তে বেশ ভালোবাসতো আমাদের সময় যারা বই পড়তো। কিন্তু আমার না কখনো ওই বইগুলো টানেনি। 2-4টা বই, 5টা-10টা বই পড়ার পরে যেগুলো খুবই পপুলার সেই বইগুলো আমি পড়েছি, কিন্তু এগুলো আমাকে খুব বেশি টানেনি। টেনেছে মহামানবদের জীবনী,
যারা খুবই উচ্চ শ্রেণীর সফল মানুষ, যারা পৃথিবীতে অনেক অবদান রেখেছেন, সেই সব মানুষদের জীবনী পড়তে আমার অসম্ভব ভালো লাগতো। আর ওনাদের জীবনী পড়তে গিয়েই আমি দেখলাম পৃথিবীতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন রাজনীতিবিদরা বা রাজনীতি যারা করেন সেইখানে। তো যথারীতি রাজনীতির প্রতি একটা আগ্রহ তৈরি হলো। এখন রাজনীতি নিয়ে আগ্রহ তৈরি হওয়ার পরে একটুখানি বই টই ধরার পরে দেখলাম, আরে বাবা, এখানে তো আবার বড় বড় দুইটা আবার বিভাগ আছে। রাজতন্ত্র আছে, বাট বড় বড় দুইটা বিভাগ আছে। একটা হচ্ছে সমাজতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র। সমাজতন্ত্রের ওই সামাজিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাটা আমার কাছে ওই পদ্ধতিটা অত বেশি কেমন যেন ভালো লাগলো না। ভালো লেগে গেল গণতন্ত্র। লেনিন পড়েছি, মাও সেতুং পড়েছি, অ্যাব্রাহাম লিঙ্কন পড়েছি, অ্যারিস্টটল পড়েছি, প্লেটো পড়েছি। দেখলাম গণতন্ত্র তো বেশ মজার। এখানে রাষ্ট্র ক্ষমতা, আমার ক্ষমতা আছে, আমার নাগরিক হিসাবে একটা ক্ষমতা আছে আমার, আমি কথা বলতে পারবো। ছোট বয়সে আমাকে বাহিরের মানুষরা ভাবতো আমি বোধহয় ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু ভিতরে ভিতরে আমি মারাত্মক রকমের স্বাধীন চেতা একটা মানুষ। সত্য কথা বলতে আমি কখনোই ভয় পাইনি। আমি যেইখানে যতটুকু নিজের মতো করে নিজের বিবেক বিবেচনায় যতটুকু ভেবেছি ঠিক ততটুকুই করেছি। নিজের বিবেক সার না দেওয়া পর্যন্ত আমি কোনো কাজ করিনি। তো এইরকম একটা স্বাধীন চেতা মানুষের হুট করে গণতন্ত্র নামে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগতো। তো ইন্টারেস্টিং লাগার ফলে আমি কি করলাম, ওই যে আমার অভ্যাস মানুষের বই পড়া, মানুষ যারা মহামানব তাদের বই পড়া শুরু করলাম। তাদের বই পড়া, বিশ্বের বড় বড় রাজনীতিবিদদের বই পড়া। পড়লাম অ্যাব্রাহাম লিঙ্কন, পড়লাম প্রেসিডেন্ট রুজভেল্ট, প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, জন এফ কেনেডি, পড়লাম মহাত্মা গান্ধী, পড়লাম নেলসন ম্যান্ডেলা, পড়লাম মোহাম্মদ আলী জিন্না, পড়লাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, জওহরলাল নেহেরু, শেরেবাংলা একে ফজলুল হক, কামাল আতাতুর্ক, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, শেখ মুজিবুর রহমান, মওদুদি, জিয়াউর রহমান। এখন ওনাদের জীবন টিবন পড়তে গিয়ে ভাই সিরিয়াসলি আমার কাছে মনে হলো, আরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তাহলে তো একটু দেখার দরকার। তো বাংলাদেশের রাজনীতি গিয়ে দেখি যে বাংলাদেশে সবচেয়ে তখনকার দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামতান্ত্রিক কিছু রাজনৈতিক দল, বাম রাজনৈতিক দল। তো যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ আমাদের হৃদয়ের বিষয়, আমাদের বাংলাদেশের সবচেয়ে আবেগের বিষয়, তো যথারীতি আমি আওয়ামী লীগ নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম। আওয়ামী লীগ পড়তে গিয়ে আমি মারাত্মক রকমের হতাশ হলাম ভাই, মারাত্মক রকমের হতাশ হলাম। বড় রাজনীতিবিদের একটা দল, সেই দলের কোনো মিশন এবং ভিশন খুঁজে পেলাম না। যার অর্থনৈতিক, আমি যখন সেই সময় যখন আমি এগুলো পড়াশোনা করি তখনও তাদের অর্থনৈতিক কার্যক্রমে লেখা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, যেটা বিশ্বে ওই সময় অচল একটা পয়সার মতো অবস্থা। তখনও তারা সমাজতান্ত্রিক অর্থনীতিকে বিলিভ করত। তাদের পররাষ্ট্রনীতিগুলো যখন চিন্তা করলাম, দেখলাম এত নতজানু পররাষ্ট্রনীতি, মানে পৃথিবীতে সদ্য স্বাধীন হয় একটা দেশে মানে যেভাবে পপুলার একটা গভর্নমেন্ট থাকার কথা, যেরকমের পররাষ্ট্রনীতিতে মারাত্মক একটা কিছু থাকার কথা, সেটা না হয়ে পুরোপুরি ভারত ছাড়া আর কাউকে তাকে ওই রকমের গ্রহণযোগ্য বন্ধু বলে দেখলাম না। এতটাই নাজুক পররাষ্ট্রনীতি। অর্থনৈতিক প্রসঙ্গে আসলে যখন আমি দেখলাম যে কিছু কিছু ভুলের কারণে ৭৪-এ দুর্ভিক্ষ হলো, মানুষজন মারাত্মক রকমের কষ্টে থাকলো, লবণ টবণ যাবতীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেল। যখন ওনাদেরকে রাষ্ট্রীয় কার্যক্রমে, যখন আপনি নেতাদের ভূমিকা দেখবেন, নেতাদের কাজ যেটা ল মেকাররা করে, মানুষ যখন এটার প্রতিবাদ শুরু করলো, তখন উনি কী করলেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন, নিষিদ্ধ ঘোষণা করলেন। বাংলাদেশে মাত্র 4টা পত্রিকা রেখে বাকি সমস্ত পত্রিকাগুলো অফ করে দিলেন, বন্ধ করে দিলেন। এখন আপনি চিন্তা করেন, যেই দল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, যেই দল সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে, সেই দল আর যাই হোক গণতান্ত্রিক দল না। এটা আমার খুব ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল। তারপরে ওই সময়ে শেখ মুজিব শাসনের পরে, তারপরে যখন হাসিনার
আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে সময়টাকে আমি দেখতে শুরু করলাম, তখন আরও অবাক হলাম। বারবার নেগোসিয়েশন করতেছে এরশাদের সাথে, একটা স্বৈর শাসকের সাথে বারবার নেগোসিয়েশন করতেছে, পাবলিকলি বলতেছে এই ইলেকশনে কেউ যাবে না, পরক্ষণে সেই ইলেকশনে সে অংশ নিচ্ছে, উনি বিরোধী দলীয় নেত্রীর সুযোগ সুবিধা গ্রহণ করছে। উনি কথায় কথায় এত তির্যকভাবে, এত বাজে বডি ল্যাঙ্গুয়েজ ওনার থাকে, যেটা যে কোনো মানুষের জন্য খুবই অপমানজনক। বিরোধিতার সাথে আমরা একে অন্যকে বিরোধিতা করব, তাই বলে বডি ল্যাঙ্গুয়েজে কেন বাজে ম্যাটারটা থাকবে? ওনার এই ব্যাপারটা ছিল। মারাত্মক রকমের তিরস্কার করতেন উনি। খুবই দুঃখজনকভাবে ওনার ভিতরেও কোনো মিশন এবং ভিশনের কোনো লক্ষণ আমি দেখিনি। না দেখার জন্য ভাবলাম এই দল আর যাই হোক, এই দলের সমর্থক আমি হতে পারি না। অবশ্যই এই ক্ষেত্রে অ্যান্থনি মাসকানহাসের দ্য লিগেসি অব ব্লাড এই বইটা আমাকে কিন্তু বেশ সাহায্য করেছে। আপনাদের সুযোগ থাকলে দ্য লিগেসি অব ব্লাড বইটা একটু পড়বেন। এরপরে যেটা হলো, মনে করলাম ওই যে ক্লাস 8-এ বসে আমার ইসলামী ছাত্র শিবিরের সাথে একটু কানেকশন হয়ে গেছিলো, একটু বড় ভাইরা একটু খাতির যত্ন করছিল, এক আধ দিন একটু খাওয়াইছিল। তো যেহেতু ওরা ইসলামিক একটু, আচ্ছা দেখি আমার ধর্মের ব্যাপারে উনি কি বলে। ইসলামিক ছাত্র শিবিরের বড় সংগঠন যেটা জামাত ইসলামী, তাকে নিয়ে পড়াশোনা শুরু করলাম। মওদুদী সাহেবের কিছু বই আমি পড়লাম। উনি একটা পত্রিকায় সম্পাদক ছিলেন, ওই সম্পাদকীয় কিছু লেখালেখি আমি বহুত কষ্টে কালেক্ট করেছিলাম, ওগুলো পড়লাম। বিশ্বাস করেন তখন আমি বুঝতে পারলাম একমাত্র সম্মানিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া আর কোনো বিশ্ববিখ্যাত আলেম কেন এই দলে যোগদান করেনি। বিষয়টা একটু বলে নিই, জামাত ইসলামী কিন্তু শুধুমাত্র বাংলাদেশের একটা দল না, সে সারা বিশ্বেই মওদুদী সাহেব চিন্তা করেছিলেন তৈরি, মানে এই রাজনৈতিক প্রসারটা উনি সারা বিশ্বে করবেন। খুবই দুঃখজনকভাবে হলেও সত্য, বাংলাদেশেও আমি খুব বড় কোনো আলেমকে ওনাদের পক্ষে থাকতে দেখিনি। যেমন আওয়ামী লীগকে দেখেছি মুক্তিযুদ্ধকে পুঁজি করতে, এই দলকে দেখেছি আমাদের ধর্মীয় ইচ্ছাটাকে, ধর্মীয় বিশ্বাসটাকে ব্যবহার করে রাজনীতি করতে, যেটা আমার একদম ভালো লাগেনি। কারণ বিশ্বাস, আবেগ এগুলো নিয়ে রাজনীতি করাটা একদম ঠিক না আমার কাছে মনে হলো। জাতীয় পার্টি হওয়ার তো কোনো কারণই নেই, কারণ জাতীয় পার্টি যখন উনি ক্ষমতায়, তখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি, ওনার শাসনক্রম আমি দেখেছি, উনি কীভাবে স্বৈর শাসক এটা আমি দেখেছি। সুতরাং ওনাকে নিয়ে পড়ালেখা করার কোনো প্রয়োজনও বোধ আমি করিনি। বাম রাজনীতির, যেহেতু আমি আগেই ডিসিশন নিয়েছি আমি সমাজতান্ত্রিক রাজনীতি থেকে একটু দূরে থাকবো, আমার এটা পছন্দের না, সুতরাং বাম রাজনীতি নিয়েও আমার তেমন একটা পড়াশোনা হয়নি। ভাই বিএনপি নিয়ে যখন আমি পড়াশোনা শুরু করি, খুব বড় ধরনের রেফারেন্স তখন আমি পাইনি। সিরিয়াসলি খুব বড় ধরনের রেফারেন্সগুলো পাওয়া যায়নি, বিভিন্ন কার্যক্রমগুলো ছোট 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 আকারে পাওয়া গেছে। প্রথমে যখন আমি পড়তে শুরু করলাম তখন দেখলাম আরে উনি তো একজন সামরিক শাসক ছিল, তাহলে এ আর কি করবে? সামরিক শাসক মানেই তো জানেন পৃথিবীতে গণতন্ত্রকে ধ্বংস করে সামরিক শাসকরা। পৃথিবীর যেখানেই সামরিক শাসক আসছে সেখানেই পৃথিবীতে গণতন্ত্র ধ্বংস হয়েছে। তারপরে চিন্তা করলাম এত বড় যেহেতু রাজনৈতিক দল, এদেরকে নিয়ে একটু পড়ি। আমি বিশাল এক সমুদ্রের মধ্যে পড়ে গেলাম, সিরিয়াসলি বিশাল এক সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। চিন্তাই হলো আমি কি দেখছি, একজন সামরিক শাসক যিনি উর্দি পড়া একজন মানুষ যখন ক্ষমতা আসলেন, এসেই উনি প্রথম যে কাজটা করলেন গণতন্ত্রকে উন্মুক্ত করে দিলেন। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো নজির এখানে নেই। হ্যাঁ, দ্বিতীয় নজির আর কোথাও নেই। উনি সংবাদপত্রকে ওপেন করে দিলেন, সাংবাদিকদের ওপেন করে দিলেন, যদিও বা কোনো সাংবাদিক সেই কৃতজ্ঞতাটুকু করেনি, স্বীকার করেনি, বরঞ্চ বারবার মিডিয়া বিএনপির উপরই অত্যাচার করেছে, মিডিয়া ন্যারেটিভ তৈরি করে বিএনপিকে বিপদে ফেলেছে। কিন্তু উনি বাংলাদেশের সমস্ত মিডিয়া আজকে যতটুকু স্বাধীনতা ভোগ করছেন, রাজনৈতিক দলগুলো যতটুকু স্বাধীনতা ভোগ করছেন, সেটা ওনারই তৈরি করা। আরও গভীরে যেতে হবে, আরও গভীরে যেতে হবে। গভীরে যাইতে গিয়া ভাই আর একটা মহা আমি যদি ওই গল্পটা করতে চাই মোটামুটি 2 ঘন্টার এপিসোড হয়ে যাবে, সিরিয়াসলি 2 ঘন্টার এপিসোড হয়ে যাবে। কি ভীষণ ফুল মানুষ, একটা দুর্ভিক্ষ পীড়িত দেশ মাত্র 3-4 বছরের মধ্যে খাদ্য রপ্তানি করে ফেলল, অল্প পরিমাণ কিন্তু রপ্তানি করে ফেলছেন। সমস্ত বাংলাদেশে কৃষি বিপ্লব শুরু করে দিলেন, পথে ঘাটে নিজে দৌড়াদৌড়ি শুরু করলেন। বিশ্বাস করেন ভাই, এত এনার্জেটিক, সকালে
বিকালে উনি রাষ্ট্রীয় কার্যক্রমের ফাঁকে ফাঁকেই গ্রাম গায়ে ছুটে যেতেন। বোঝাই যেত ওনার প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে সততা আছে, স্পিড ছিল, সিরিয়াসলি স্পিড ছিল। আপনারা একটু ওই সময়টা একটুখানি খেয়াল করে দেখেন, ওনাকে নিয়ে যারা সমালোচনা করেন তারা একটু চিন্তা করে দেখেন। এরপরে উনি কি করলেন জানেন? সবচেয়ে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় উনি মুক্ত বাজার অর্থনীতি চালু করলেন, যেটা বিশ্বের সেই মুহূর্তে খুবই খুবই জনপ্রিয়তা, এবং আজও মুক্তবাজার অর্থনীতির কাছাকাছি কেউ নাই। এত সুন্দর একটা সিস্টেম উনি নিজের দল এবং দেশে মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা চালু করলেন। অর্থনীতি বুম বুম করে বাড়তে শুরু করলো। এমন স্মার্ট পররাষ্ট্রনীতি আমি পরবর্তীতে আমি যেহেতু রাজনীতিকে ফলো করি সবসময়, এই রকমের স্মার্ট পররাষ্ট্রনীতি বাংলাদেশে কখনো তৈরি হয়নি। কি বলবো, ওনার পররাষ্ট্রনীতির জন্য বাংলাদেশ থেকে প্রথমে ইরাকে জনশক্তি রপ্তানি হয়। তখনকার দিনে মানুষের লেবার, শ্রম, এটা যে রপ্তানি হতে পারে, এখান দিয়ে যে পয়সা কামাই হতে পারে, এটা মানুষ কল্পনাও করতে পারতো না। আজকে রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, ঠিক না? আমি কি ভুল বলছি? শুরুটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকেই। এরপরে উনি কি শুরু করলেন? এরপরে উনি শিল্পের দিকে আগাতে শুরু করলেন, কৃষিতে কিছুটা এগিয়ে শিল্পে। আজকে যে গার্মেন্টস শিল্প দেখেন, এই গার্মেন্টস শিল্প ওনারই অবদান, ওনার আমলেই শুরু হয়। সেই পুরান ঢাকাতে ছোট্ট একটা মেশিন দিয়ে সেই কারখানায় তৈরি হয়ে সেটা রপ্তানি করা হয়। সিরিয়াসলি ভাই, পররাষ্ট্রনীতিতে শুধুমাত্র এইটুকু না, পররাষ্ট্রনীতিতে দেখেন ব্যবসা বাণিজ্য বিদেশে নিয়ে যাওয়া, আর কি বিদেশে নিজের অবস্থানকে শক্তিশালী করা। ওআইসিতে উজ্জ্বল তারকা ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ওনার দেয়া ভাষণ আজও বাংলাদেশের রাষ্ট্রপতিদের মধ্যে, সরকার প্রধানদের মধ্যে আমার আই থিঙ্ক অত বড় সম্মানের জায়গাটাতে আর কেউ করেছে কিনা আমার জানা নেই, হয়তো থাকতে পারে, বাট আমি এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে আপনি দেখেন সার্ক গঠনে ওনার ভূমিকা, কি ঋজুতা ছিল ওটার মধ্যে, না? সবচেয়ে যেটা ভালো লেগেছে ভাই, চলেন আগে একটু দেখি। During the meeting in the Oval Office, President Carter expressed his admiration for economic and political progress in Bangladesh under President Ziaur, while Ziaur thanked Mr. Carter for U.S. economic cooperation with his nation. President Carter also reiterated the theme expressed by President Ziaur in his UN nations to a discussion on that very subject. On another important matter discussed by the two presidents, it's a great pleasure for me this afternoon to welcome to the White House and to our nation President Zia, the very fine leader of Bangladesh. Thank you, Mr. President, for the speech. Thank you. Mr. President, it has been a great honor for me and my delegation. Mr. President, let me tell you that how grateful the people of our country are to the people of your great country for the moral support that was rendered to us, in fact support in all possible manner. দেখলেন তো হোয়াইট হাউসে জিমি কার্টার ওনাকে সম্বর্ধনা দিয়েছেন, যেটা বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি, সরকার প্রধান এ পর্যন্ত পাননি। এবং বিষয়টা ভালো করে খেয়াল করেন, আমি বিষয়টাকে আবার বলছি, ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, সবচেয়ে উপকারী রাষ্ট্র আমাদের জন্য সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিমত আপনাদের থাকতে পারে, হয়তো অনেকেরই আছে দ্বিমত, কিন্তু আমি আপনাকে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আপনার পরিসংখ্যানকে সার্চ করবেন, বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, এত ভালো বন্ধুত্ব আর কেউ দেখাতে পারেনি। বাংলাদেশ সবচেয়ে একক রাষ্ট্র হিসাবে সবচেয়ে রপ্তানি করে আমেরিকাতে, আজকালকার দিনে ম্যাক্সিমাম সময় রেমিটেন্সও পাঠায় আমেরিকা থেকে। সো দুই স্রোতেই বাংলাদেশকে বেনিফিশিয়ারি করে এই মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে তো আরও অনেক জিনিসই সাপোর্ট দেয়, আমাদের বিভিন্নভাবেই সাপোর্ট করে। তো এই প্রসঙ্গের আজকের যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বন্ধুত্ব এবং আমরা যে বেনিফিশিয়ারি, এই বন্ধনটা তৈরি করে দিয়ে গেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনাকে নিয়ে কথা বললে অনেকগুলোই বলা যাবে। এরপরে যেটা আসলো, আমি ম্যাডাম জিয়াকে দেখেছি আর ভাবছি কিভাবে সম্ভব একজন সাধারণ গৃহবধূ, আমি যাকে আমার সেই ছোটবেলার তারেক রহমান
আরাফাত রহমানকে সাথে নিয়ে বের হয়ে আসা একজন সাধারণ ভদ্র মহিলা। কি মারাত্মক রকমের ট্যালেন্ট ছিলেন, আপোষহীন ছিলেন। পুরো এরশাদের 9 বছর উনি আপোষহীন ছিলেন। আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, অন্যান্য সব রাজনৈতিক দল কোনো না কোনোভাবে এরশাদের সাথে নেগোসিয়েশন করে তার কিছু খেয়েছে, বিরোধী দলীয় নেত্রীর পতাকা উড়িয়েছে, কেউ বাদ যায়নি বাংলাদেশে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া কখনোই এরশাদের সাথে নেগোসিয়েশন করেননি। কি দৃঢ়তা না! একজন নেতার তো একটা দৃঢ়তা থাকতে হবে, মারাত্মক দৃঢ়তা। যা বলতেন তাই করতেন। এরপরে উনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন। রাষ্ট্র ক্ষমতায় এসেই উনি যেটা করলেন, ওনার দলে বিএনপির ছিল হলো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। উনি রাষ্ট্র ক্ষমতায় এসেও সেখানে গো ধরে বসে থাকেননি। সমস্ত দলের চাওয়ায় উনি সংবিধানের ধারা পরিবর্তন করে, সংশোধন করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে এই সরকারে চলে আসলেন, সংসদীয় পদ্ধতির সরকারে চলে আসলেন। কি আধুনিক মানসিকতা! তারপরে 91 সালে উনি যেটা করলেন সেটা তো আমার প্রাণ ছুঁয়ে গেল। বাংলাদেশ আজকে যে নিজস্ব অর্থনীতি বলে, নিজের টাকায় নিজে চলি, সেটার মূল জায়গাটা হচ্ছে ভ্যাট। ভাই, ভ্যাট যখন 91 সালে জুন মাসে উনি বাজেট পেশ করেন সাইফুর রহমান সাহেব, তখন এই যে পতিত সরকার আওয়ামী লীগ, এরা যেই পরিমাণে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে মশাল মিছিল, ভ্যাট মানে গলায় দড়ি, মানুষের ফাঁসি হবে, এই হচ্ছে এদের রাজনৈতিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, যে ভ্যাট হলে নাকি মানুষের গলায় রশি পড়বে। ভাই, 91 সাল থেকে আপনারা দিয়ে যাচ্ছেন ভ্যাট, বাংলাদেশের মানুষরা দিয়ে যাচ্ছে। কার এমন কি ক্ষতি হয়েছে? কিন্তু দেশ আত্মনির্ভরশীল হয়েছে। এই রকমের একজন আধুনিক নেত্রী, আধুনিক চিন্তা ভাবনার নেত্রী, যিনি আপোষহীনতা, কোমলতা, মানুষকে সাথে নিয়ে মানুষের কথা চিন্তা করে সব সময় সাথে থাকেন। সুতরাং এই দল তো আমার পছন্দের দল হবেই। ওনারা আগুন জ্বালিয়ে সেই দিন মানুষকে বুঝাতে চেয়েছে যে এই ধরনের নীতি খারাপ নীতি, আর ভ্যাট প্রবর্তন করে আমার মতো রিয়াজুল ইসলামকে ওই আলো, ওনাদের আলোর মধ্যে নিচের অন্ধকারের জায়গাটা ছিলেন ওনরা, আর আমি আলোতে বের হয়ে এসে আমি আজ একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন গর্বিত সমর্থক। বাংলাদেশের মানুষকে কখনোই বিব্রত করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গণতন্ত্রে একটি দল আরেকটি দলের কাছ থেকে সব সময় নিরাপদ থাকে। বাংলাদেশে যখনই যে দল বিপদে পড়েছে, বিএনপি তাকে আশ্রয় দিয়েছে। বিএনপির আশ্রয়ের জন্যই আজকে অনেক রাজনৈতিক দল রাজনীতি করতে পারেন। বিএনপি কখনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করেনি। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের দায়িত্বের মধ্যে পড়ে। বিএনপি এখানে সবসময় অভিভাবকের দায়িত্ব পালন করেছে। সুতরাং বাংলাদেশে আমার বিশ্বাস সমস্ত রাজনৈতিক দলের অভিভাবক হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ভেবে দেখবেন, মানুষের সাথে থাকুন, মাটির সাথে থাকুন। মানুষ এবং মাটি, এই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।